বাণিজ্য যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি অবস্থানে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্জীবিত করার যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে জানিয়েছে পাকিস্তান। এবং নিজের প্রতি শট থেকে 2026 বিশ্বকাপ খেলতে চায় মন্তব্য মেসির। বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীন প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি অবস্থানে। এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে দেখা দিয়েছে অস্থিরতা, ছোট বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে পড়েছে এর প্রভাব। এই অবস্থায় ট্রাম্প নাকি জিনপিং কে আগে হার মানবে, সেদিকে তাকিয়ে আছেন বিশ্বের অনেকেই। যুক্তরাষ্ট্রের চীনের বিরুদ্ধে 145% পাল্টা শুল্ক আরোপ করেছে। জবাবে চীন যুক্তরাষ্ট্রের পণ্যে 125% শুল্ক আরোপ করেছে। মঙ্গলবার গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের আমদানির ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা পর্যায়ের নির্দেশ দিয়ে ট্রাম্প তার বাণিজ্য কৌশল আরও জোরদার করেছে। আটলান্টিক কাউন্সিলের গ্লোবাল চায়না হাবের জ্যেষ্ঠ গবেষক রবার্টস বলেন, হতে পারে তারা দুই পক্ষকেই বিজয়ী ঘোষণা করার মতো কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, আর তা না হলে বড় বিপদ হতে পারে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, তাতে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স 4 দিনের সফরে ভারত যাচ্ছেন। তিনি এমন সময়ে ভারতে যাচ্ছেন যখন প্রতিবেশী দেশ চীনের সঙ্গে শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র বাণিজ্য যুদ্ধ চলছে। দুই শক্তিশালী দেশের এই দ্বন্দ্বে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে দেন দরবারের মধ্যে এই সফরে জেডি ভেন্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্যদিকে জেডি ভেন্সের এই সফরের ঠিক আগ মুহূর্তে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী দেশগুলোর সফর শেষ করেছেন। পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীনকে একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠান লক্ষ্য শি জিনপিং এর সফর করেন। সর্বশেষ 2 দিন আগে তিনি মালয়েশিয়া সফরে ছিলেন। পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূর নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা প্রধান রাফেল গ্রোসি। তেহরানের দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে এই মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে চীন, যদিও তেহরান কখনই তাদের অভিযোগ স্বীকার করেনি। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোটাই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এছাড়া ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকটিতে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য একটি যৌথ সংকল্প প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 15 বছর বিরতির পর পাকিস্তান ও বাংলাদেশ 17 এপ্রিল ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে 6ষ্ঠ দফা দ্বিপাক্ষিক বৈঠকে বসে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে এই আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য একটি যৌথ সংকল্প প্রতিফলিত হয়। বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং কৌশলগত সহযোগিতার উপর একটি বিস্তৃত মতবিনিময় রয়েছে, যা তাদের জনগণের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক সখ্যতা এবং অভিন্ন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে তৈরি। বিডিআর হত্যাযজ্ঞ বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমের সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রায় 16 বছর পূর্বে সংঘটিত ঘটনার তথ্য উদ্ঘাটন জটিল হলেও কমিশন অত্যন্ত পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে, যাতে করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানার বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের সাথে জড়িত দেশে বিদেশি ষড়যন্ত্র এবং প্রকৃত ঘটনার স্বরূপ উদ্ঘাটন, ঘটনার রুজকৃত 2 মামলার অভিযুক্ত ব্যক্তিবর্গ ব্যতীত ঘটনার ষড়যন্ত্রকারী, ঘটনার সহযোগী, ঘটনার আলামত ধ্বংসকারী, ঘটনার সংঘটনকারী এবং ঘটনা অপরাধ সংশ্লিষ্ট বিষয়ক অপরাধীদের এবং সংঘটিত অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, বিভাগ, সংগঠন চিহ্নিতকরণের লক্ষ্যে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে। ইতিমধ্যে এই উক্ত কমিশনের কার্যক্রম শুরু হয়েছে।
সম্প্রতি ওয়াকফ আইনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা আহ্বান জানানো হয় বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। এর প্রতিক্রিয়া শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের সরকারের এই আহ্বানকে অপ্রয়োজনীয় ও লোক দেখানো বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার জন্য এটি একটি ছদ্মবেশী ও ছলনাপূর্ণ প্রচেষ্টা। সেখানে এই ধরনের অপরাধের জন্য দায়ীরা এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। অযৌক্তিক মন্তব্য করে এবং পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে তাহলে আরও ভালো করবে। কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশ্ন, মেসি কি 2026 বিশ্বকাপ খেলবেন? একাধিকবার ইতিবাচক উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা সর্বকালের অন্যতম সেরাই তারকা। এবারও সিম্পলিমেন্টে ফুটবলকে সাক্ষাৎকারের পরবর্তী বিশ্বকাপে খেলার কথা বলেছেন মেসি। তবে নিজের কাছে শট থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার অনুষ্ঠেয় বিশ্বকাপে পা রাখতে চান তিনি। আগামী জুনে মেসির বয়স হয়ে যাবে 38 বছর। 2026 সালের বিশ্বকাপের সময় 39 বছর পূর্ণ করে ফেলবেন তিনি। ওই সময়ে বিশ্বকাপ খেলা সহজ কাজ নয়। মেসি তাই প্রতিটি দিন ধরে এগোচ্ছেন। তার বক্তব্যের সারমর্ম হলো, যদি নিজের কাছে মনে হয় বিশ্বকাপ খেলার মতো ফিট আছেন এবং তিনি দলের জন্য বোঝা হবেন না, তবেই খেলবেন বিশ্বকাপে। মোদি এবার কাকে রাখবে, হাসিনা না ব্যবসা? খেলাটা শুরু করেছিল ভারত। কোনোভাবেই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। তাই তো হঠাৎ করে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এবার ভারত থেকে সুতা আমদানি সুবিধা বাতিল করে খেলা দেখালো বাংলাদেশ। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বুধবার এ সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে। 2020 সালের 29 জুন এ সংক্রান্ত এক আদেশে এই সুবিধা দেয়া হয়েছিল। তখন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের কলকাতা বন্দর, নবসেবা বন্দর ও কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহার করার সুযোগ দিয়েছিল সিবিআইসি। এখন সে সুবিধা প্রত্যাহার করল ভারত। ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করল, যার কয়েকদিন আগে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার পাল্টা আঘাতে থতমত অবস্থা ভারতের। অন্যকে খাদে ফেলতে গিয়ে নিজেরাই পৌঁছে গেছে খাদের কিনারে। ভারত থেকে সুতা আমদানির সুবিধা বাতিল করে খেলা দেখালো বাংলাদেশ। বাংলাবান্ধা, বুড়িমারি, বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। গত ফেব্রুয়ারিতে স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পে সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তখন ট্যারিফ কমিশন থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থলবন্দর ও কাস্টম হাউজের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ে যথাযথ অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের মতো সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সংক্রান্ত আদেশ জারি করেন। তবে স্থলপথ ছাড়া সমুদ্র পথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। চ্যানেল 52 নিউজ ডেস্ক। এবার বাংলাদেশি কালা কালা গানের সুরে যেন মাতাল হলিউড। ও নিঠুর কালা দিলে দিয়ে জ্বালা তুই কোন যমুনাতে লুকায়ে। বাংলা গানের এমন সুরে মেতে উঠেছে মার্কিনীরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে গানটি।
বাংলা সংস্কৃতির যে গানে বলিউড আজ মাতোয়ারা তার নাম কালা কালা। বাংলাদেশি তরুণ গায়ক আরজেন কামালের কালা কালা গানের সুরে যেন উন্মাদনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। বাংলার লোকগান এবং পশ্চিমা যন্ত্র সঙ্গীতের দারুণ ফিউশনে নেটপাড়ায় ভাইরাল হয়েছে গানটি। টানা এক যুগ ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন আরজেন কামাল। দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাংলা গান এবং দেশের প্রতি ভালোবাসার এতটুকু কমতি নেই তার। আর সেই প্রেম থেকেই গাইলেন জনপ্রিয় এই গানটি। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, ইনস্টাগ্রামে এই গানের সুরে লাফিয়ে উঠছে লক্ষ লক্ষ ভক্ত সমর্থকরা। কণ্ঠ, বিট এবং লোকজ ছোঁয়া সবকিছু মিলিয়ে অসাধারণ এক বাংলা ফিউশন হয়ে উঠেছে গানটি। ভাইরাল এই গানের বিষয়ে জানতে চাইলে আরজেন কামাল বলেন, গানটি আমারই রচনা করা। একদিন হেঁটে যাচ্ছিলাম আর গানটি গাচ্ছিলাম। হঠাৎ এক ভদ্র মহিলা এসে জিজ্ঞেস করলেন, এটা বাংলা গান? এরপরই ক্রমান্বয়ে গানটি ছড়িয়ে পড়ে পুরো আমেরিকা জুড়ে। এদিকে আরজেনের নিজস্ব স্টাইলে গাওয়া এই গান আমেরিকায় অবস্থানরত দক্ষিণ এশিয়ার নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যা এখন ছাড়িয়ে গেছে সকল গণ্ডি। কেবল এতটুকুই নয়, বিভিন্ন বিদেশি কন্টেন্ট ব্লগার এই গান দিয়ে তৈরি করছেন সুন্দর সুন্দর কন্টেন্ট। কণ্ঠশিল্পী বলেন, আমেরিকায় আমি একটি ব্র্যান্ডের সাথে যুক্ত। সেখানে অনেকের মাঝে আমি এই গানটি প্রথম গাই। যে আশা জায়গা নিয়ে সাড়া ফেলে, আমি মনে করি এভাবে বাংলা লোক গানগুলোকে বিশ্বব্যাপী পরিচিত দান করাতে পারলে বিদেশিরা আমাদের দেশীয় সংস্কৃতির প্রতি অনেক বেশি আকৃষ্ট হবে। ভাইরাল হওয়া কালা কালা গানটি নিয়ে তিনি জানান, স্টুডিওতে গানটির রেকর্ডের পর সেখানে বাঙালি কমিউনিটি ছাড়াও বিভিন্ন ফেস্টিভ্যালে গানটি পারফর্ম করেছি আমরা। তখন গানটি আমাদের বাংলাদেশে সেভাবে সবার কাছে পৌঁছায়নি। হঠাৎ এবছর দেখি সেই পুরনো গানটি দর্শক শ্রোতাদের মুখে মুখে। বেশ ভাইরাল হয়েছে এটি। বিভিন্ন বিয়ে বাড়ির সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা জায়গায় বাজানো হচ্ছে গানটি। বিষয়টি খুবই ভালো লেগেছে আমার কাছে। শ্রোতাদের এত ভালোবাসা পাবো তা ভাবতে পারিনি। গানটি হঠাৎ শ্রোতা মহলে আলোড়ন সৃষ্টি করায় তারা আমার অন্যান্য গানও দেখে শুনছে। এই ভালো লাগা, আনন্দ ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। চ্যানেল 52 নিউজ ডেস্ক।